প্রথমে সবাইকে শুভেচ্ছা এবং আমার সহযোদ্ধা সহকর্মী যাই বলি না কেন, নাবিলা ইদ্রিস যে বক্তব্যটা দিয়েছেন, যে পেপার উনি প্রেজেন্ট করেছেন, তারপরে খুব বেশি কথা বলার সুযোগ কম। দু একটি জিনিস আমি সাপ্লিমেন্ট করব এবং দু একটি বাস্তবতার সাথে একটু মেলানোর চেষ্টা করব। কারণ যে ঘটনাগুলো আমরা এখানে উল্লেখ করা হয়েছে, যে কয়টি গুমের ঘটনা, এর প্রত্যেকটি ঘটনার তথ্য অনুসন্ধান বলেন বা বিভিন্ন কাজে শুরু থেকেই ছিলাম। 7 খুনের ব্যাপারে যে কথাটা এসছে, এটা একটু যোগ করতে চাই। এটা কিন্তু প্রকাশ পেয়েছিল বাহিনীর আভ্যন্তরীণ কোনো ক্রন্দল থেকে না। এটা প্রকাশ পেয়েছিল মানুষের যে ক্ষোভ, মানুষ যখন লাশ ভেসে উঠল সেখান থেকে সন্দেহটা তীব্র হলো, এবং তারপর যে জিনিসটা হলো সেটা হচ্ছে 2-1 প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিতে রাজি হলেন, এবং খুব গোপনে তারা সাক্ষীগুলো দিয়েছেন তৎকালীন পরিবেশগত কারণে। তার ভিতর একটা ইম্পর্ট্যান্ট সাক্ষী ছিল, যিনি তার সন্তানকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন সিএনজিতে, তার সামনেই গাড়িকে আটক করে তুলে নেওয়া হয়। পরবর্তীতে যখন মামলাটা হলো এবং কিছু মানুষ অ্যারেস্ট হলো, তখন বাহিনীটার ভিতরে আভ্যন্তরীণ কিছু সন্দেহ, কিছু প্রশ্ন এগুলি আসছে। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন যে ওই সময়ের সন্দেহের মূল তীরটা কিন্তু ছিল জিয়াউল হাসানের দিকে, এবং জিয়াউল হাসানকে কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হয়েছিল। একটা 1 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছিল, একজন এডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে, এবং কি সুন্দরভাবে তাকে সচিবালয়ে নিয়ে কথাবার্তা বলেছে, এবং তাকে ফাইনালি যেখানে তারেক সাইদ তার নামটি বলেছিল, যে কিভাবে এই ঘটনাটা ঘটার নির্দেশনা আসছিল, সেই জায়গাতে তদন্তটা আর গেল না। তদন্ত তার আগেই শেষ করে, অর্থাৎ তারেক সাইদ যার নামটি বলেছিল জিয়াউল হাসানের নির্দেশটা এসেছিল তারেক সিদ্দিকীর কাছ থেকে, এই জায়গাটিকে কাট করে দেওয়া হলো। এবং আমরা একটা বিচার দেখলাম, পূর্ণাঙ্গ বিচার বলা খুব কঠিন, যা দেখলাম। এবং আপনারা এর আগে যে জিনিসটা শুনেছেন, শিবিরের তৎকালীন ছাত্র শিবিরের 2 ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 নেতা, মোকাদ্দেস এবং মোকাম্মেল, যদি আমি ভুল না করে থাকি, তাদেরকে আসলে ঢাকা থেকে ফলো করা হয়েছিল টেলিফোনের কথোপকথনের ভিত্তিতে, এবং তাকে আপনার সাভার জাতীয় স্মৃতিসৌধের কাছে তাকে আসলে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়। আমি পরবর্তীতে অনেক দিন পর সন্ধান পেলাম, অনেক দিন পর, যে জায়গাটিতে তাকে নামানো হয়েছে তার ঠিক রাস্তার অপর পারে ডিজিএফআইয়ের এরকম একটি সেল ছিল। যদিও ঘটনাটার সাথে র্যাব যুক্ত, কিন্তু র্যাবও এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে তারা যে জায়গাগুলি চুজ করে, সেগুলিও কিন্তু কৌশলগত অনেক বিষয় আছে। যে 3টা আইন নিয়ে আমার সহকর্মী যে বক্তব্যটা দিয়েছেন, একেবারে স্পষ্ট, এখানে কোনো সন্দেহ কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু রাখা হয়নি। বিশেষ করে নতুন যে বাহিনী, এই প্রথম কিন্তু এই বাহিনীর জন্য আইন তৈরি করা হলো, সম্ভবত এসআরভিতে যে আইনটা হলো, এসআরভি যদি কোনো ভুল ত্রুটি করে বা তাদের নিয়ে কোনো কাজের প্রশ্ন আসে, তখন যে তদন্ত প্রক্রিয়ার কথা বলা হয়েছে, এটি তো আসলে কোনো তদন্ত হবে না। এটি খুব স্পষ্ট। নাবিলা ইদ্রিস যা বলেছেন, আমি একদম একমত। এরপর যদি গুম সংক্রান্ত বিষয়ে যে কথাগুলি এসছে, যে আইনটা এসছে, সে আইনের ত্রুটির দিকটা বলা যায় যে আমরা এখন পর্যন্ত যে বাছাই প্রক্রিয়ায় যেভাবে বাছাই করেছিলাম, তাতে আমরা দেখেছি জিডি নেওয়ার ক্ষেত্রে সম্ভবত 3 শতাধিক এরকম জিডি আমরা পেয়েছি, 250-র মতো, এবং তার বাইরে কিন্তু জিডি ছিল না। আর যে জিডি ছিল, সেই জিডি ছিল নিখোঁজের জিডি, সেই জিডি ছিল কারা নিয়েছে সেটা না, স্পষ্ট করে কোনো কথা সেখানে ছিল না।
আমি একটি জিডির ঘটনা জানি, আমার এক সহকর্মীর হাজব্যান্ডকে যখন উঠিয়ে নেওয়া হয়েছে, আইন ও সালিশ কেন্দ্রে চাকরি করেন ভদ্রমহিলা, তো আইন ও সালিশ কেন্দ্র শুরু থেকে যেহেতু এই গুম বিষয়গুলি নিয়ে কাজ করত, তারা মতিঝিল থানায় গেল, যাওয়ার পর প্রথম মামলা করতে চাইলো, মামলা নিল না, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী র্যাব উঠিয়ে নিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়েছে, যা লেখে সেটাই কাটে। সর্বশেষ যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সে নিখোঁজ হয়েছে, তারপরও একটা হলো। কিন্তু একটা মানুষ নিখোঁজ হওয়ার পরও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কাজ দাঁড়ায়। আমরা কিন্তু এই ধরনের অভিযোগ যারা করেছেন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যারা নিখোঁজ বলি, গুম বলি, অপহরণ বলি, যে শব্দ বলি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ওই ওয়্যারলেস মেসেজও যেত না, পরবর্তী কোনো পদক্ষেপও নিত না। তো এই যখন অবস্থা, সেই অবস্থায় আপনি অভিযোগটা যদি ভিকটিম পরিবার বা তার সহযোদ্ধারা কেউ যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয়, তাদের পক্ষে আসলে এটি সম্ভব কি না। এখন বলতে পারেন যে তখন তো আওয়ামী লীগ সরকার ছিল, বর্তমান সরকার তো আর আওয়ামী লীগ না, এটা বলতে পারেন, কিন্তু তখনও পুলিশ ছিল, তখনও র্যাব ছিল, এখনও তারাই আছে, নামে হোক বেনামে হোক, আসলে ওই কাজটি তারা করবেন না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আওয়ামী লীগ নেই, বিএনপি আছে, তাহলে কি পরিবর্তনটা হবে না? এই প্রশ্ন তো আসতেই পারে। আসলে পরিবর্তনটা চাই না আমরা। কেন চাই না? আমাদের মগজের ভিতরে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমার ক্ষমতা ধরে রাখতে হলে, আমার টিকে থাকতে হলে এই বাহিনী আমার দরকার। মোদ্দা কথা এইটা। আমার মাঝে মাঝে মনে হয় অন্য যে কোনো দল আসলেও কিন্তু একই কাজ করত, একই কাজ। আমি বলছি না যে তারা একেবারে ফেরেস্তার মতো কাজ করতো, একই কাজ করত। এবং এই কাজটি কেন করে এইটা আমাদেরকে আসলে ভাবার সময় এসছে, আরও ভাবা। কারণ এই জায়গা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা সুশাসনের কথা বলি, জবাবদিহিতার কথা বলি, আমাদের মঞ্জু ভাইরা তো ফেনা তুলে ফেলেন, কিন্তু মঞ্জু ভাইরা ক্ষমতায় গেলে কতটুকু করবেন এইটা নিয়ে আমার প্রশ্ন। আমি আমার প্রশ্নটা রেখে গেলাম। 2 নম্বর হচ্ছে মানবাধিকার কমিশনে আমরা একটা মোটামুটি ভালো একটা আইন পেয়েছিলাম 25 সালে, তাই তো? 25 সালে মোটামুটি গ্রহণযোগ্য একটা আইন পেয়েছিলাম, অধ্যাদেশ পেয়েছিলাম আমরা। ওই অধ্যাদেশটা যদি পার্লামেন্টে পাশ হতো তাহলে এটা আইন হয়ে যেত। কিন্তু আমি আজ পর্যন্ত বুঝলাম না যে এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করার ক্ষেত্রে এত বাধা, এত কাটছেট ছাড়া, মানে কেটে ছেটে ফেলতে হলো কেন? হ্যাঁ, তো ওই যেটা বললাম, মঞ্জু ভাই বললেন সেটাই। আর এইটার পাশাপাশি আমি 2025কে যদি আমি, মানে আমার দেখা সবচেয়ে ভালো আইন হয়ে থাকে, 2009টা কি এমন ছিল। 9টার ক্ষেত্রেও আমি দেখেছি যতটুক আইনে যতটুক দেওয়া ছিল সেটাও আমরা করার চেষ্টা করিনি। এই আমরা বলতে মানবাধিকার কমিশনে যারা ছিলেন তারা করার চেষ্টা করেননি, এমনকি নানা কৌশলেও কিন্তু কাজ করা যেত, সেই কাজটিও তারা করেননি। যেমন ধরেন তাজুল ভাইরা কোর্টের আশ্রয় গেলেন, কোর্টের কাছে গেলেন, মানবাধিকার কমিশন আরও সহজ অনেক পদক্ষেপ নিতে পারতেন, তারা কিন্তু নেননি। আপনি লিমনের ঘটনা দেখেন, মানবাধিকার কমিশন পিছনে গেছে এবং পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে যে নেগোসিয়েশনের চেষ্টা করেছেন র্যাবের সাথে, যেটা লিমন মানবাধিকার কমিশন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক বলেছে। তো আমার এই জায়গাটা একটা প্রস্তাব, সেটা হচ্ছে শুধুমাত্র আইন পাল্টালে চলবে না, আইনের পাশাপাশি সৎ, নিষ্ঠাবান, যোগ্যতা সম্পন্ন, সাহসী মানুষ ছাড়া কমিশনকে আপনি যত আইন দেন সেই কমিশন কার্যত কোনো ভূমিকা রাখতে পারবে না। কমিশন যদি এটা হয়ে যায় যে আমি কমিশনের চেয়ারম্যান হব, আমার পতাকা থাকবে, আমার সাথে পুলিশ ভ্যান থাকবে, আমার একটা মানে আবাসস্থল থাকবে, সেখানে গার্ড থাকবে, এবং আমার একটা প্রতি মাসে মাইনে পাওয়া এবং সুযোগ সুবিধা স্যালুট পাবো, ওই জেলা শহরে ভিজিট করার সময় সবচেয়ে সুন্দর
রুমটা আমার জন্য সার্কিট হাউসে বরাদ্দ থাকবে, ডিসিএসপিরা সব আমার সাথে সন্ধ্যায় দেখা করবে, এবং আমি সকালে যখন বের হব তখন আমাকে ওই যে কি বলে গার্ড অব অনার দিবে। এবং আমরা দেখেছি গার্ড অব অনার পাওয়ার জন্য 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করে জেলখানার গেট যেয়ে বন্ধ পেয়েছে একজন কমিশনের চেয়ারম্যান, আমি নাম বলতে চাই না, এটা তখন পত্রপত্রিকায় কিছুটা এসেছিল। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এখানে আইনটাও যেমন আমাদের দরকার, আইনের সুযোগ থাকা, পাশাপাশি যাদেরকে আমরা নিয়োগ দিব তাদের সেই দক্ষতা, যোগ্যতা, সততা, সাহস এগুলি থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা 5 জন বা 3 জন, যাই হোক 5 জন মনে হয় নতুন আইনে আমরা নিয়োগ দিব, যে প্রক্রিয়ায় নিয়োগের কথা বলা হয়েছে ইতিমধ্যে আমার সহকর্মী প্রক্রিয়ার পুরাটাই বলেছেন দুর্বলতার দিকগুলি কি কি আছে। 8 জনই তো সরকারের সার্চ কমিটি 9 জনের 8 জন সরকারি, এবং তারা যাদেরকে ধরেন নিয়োগ দিবে তারা কারা হতে পারে, সেই চেহারাগুলি থাকবে। যেহেতু আইনটাকে দুর্বল করে দিচ্ছে তার মানে একটা স্বার্থ আছে, স্বার্থ ছাড়া তো আইনটা করেনি দুর্বল। তাহলে এই 5 জনকে তারা একেবারে দলীয় মনোনয়ন দেওয়ার সম্ভাবনা আছে। এর বাইরে যেটা করতে পারে যে ঠিক আছে 5 জনের ভিতর 3 জন দলের দিলাম, 2 জন একটু আশেপাশের থেকে দিলাম, যাতে এটাকে বৈধতা দেওয়া যায়। এরকম কৌশল কিন্তু আসতে পারে। তা আসলে সেই কৌশলেও কিন্তু কাজ হবে না। 5 জনের 3 জন যদি একদিকে থাকে আর 2 জন, আর চেয়ারম্যানের ভূমিকাটা তো এখানে খুবই গুরুত্বপূর্ণ, হবে না। তো আমার কাছে মনে হচ্ছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যেহেতু মন্ত্রিপরিষদ পার হয়ে গেছে, পার্লামেন্টও হয়তো পার হয়ে যাবে, কারণ আমাদের তো দৃঢ়তা সম্পন্ন পার্লামেন্ট মেম্বার এখনো দেখিনি যে ঠিক আছে মানবাধিকার কমিশন এটা হবে না, তো আমি একেবারে রিজাইন করে বাইরে এসে বলবো সব, এইটা করার ক্ষমতা নেই। আমি ওনাকে সহই বললাম, উনিও তো ভিকটিম, আমি তো এই জন্যই বললাম যে এই দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। সুতরাং ধরেন এই পরিস্থিতিতে আমরা পড়ছি, তার চেয়ে বড় জিনিস যেটা আমার অ্যালার্মিং মনে হচ্ছে গত 2-3 দিনে, সেটা হচ্ছে আমরা ধরেন বলবো না যে 100% সফল, আমি বলবো না 50% সফল। গুম কমিশনে কাজ করার মধ্য দিয়ে আমাদের আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন, আমি মনে করি একেবারে আল্লাহর তরফ থেকে সুযোগটা এসেছিল। তা নাহলে বাংলাদেশে এরকম অবস্থায় আমরা এরকম একটা কমিশন পাবো এটা ধারণা করা যায় না। এবং কাজ করার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতার থেকে বলি কোনো বাধাগ্রস্ত আমরা হইনি, অনেস্টলি বলি কোনো বাধা সরকারের তরফ থেকে হয়নি তৎকালীন। আমরা মানুষের আস্থা 100% অর্জন করতে পারিনি বলেই এখনও কিন্তু অনেক গুমের ভিকটিম পরিবার যোগাযোগের চেষ্টা করে। আবার আপনি অবাক হয়ে যাবেন, যেই পদ্ধতিতে শুরুতে গুম ঘটনাগুলি ঘটেছিল অনেক মানুষ বুঝেই নাই তার ভাই বা তার বন্ধু এই ধরনের একটা ঘটনার শিকার হয়েছে, মনে করেছে ব্যক্তিগত কোনো রেষারেষি শত্রুতামির ভিতর থেকে সে হাওয়া হয়ে গেছে, তাকে অপহরণ করছে বা মেরে ফেলছে এরকম। ফলে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার জন্য আমাদেরকে আরও সময় এবং পরিবেশটা একটা বড় ব্যাপার। আপনি কি পরিবেশ দিবেন? এখন কি মানুষ মনে করে, আস্থা রাখতে পারে যে আজকে আমি সব ঘটনা খুলে বললাম কালকে আমার বিপদ হবে না? পারে না। আমি 2-3 দিনের কথা বিশেষ করে বলতে চাচ্ছি। দেখেন, কোড আনকোড একটা কথা বলি, জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, যাই বলি না কেন, এই কোড আনকোড এইটা দিয়ে আসলে গত দীর্ঘ সময় ধরে আমাদেরকে জ্বালাতন করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এইটা সংজ্ঞায়িত হয়নি। এবং আপনি যদি গত 2-3 দিন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সেইটা হচ্ছে বিগত দিনের এই গুমের ঘটনাগুলিকে, পুরা ঘটনাগুলিকে তারা বোঝানোর চেষ্টা করছে যে এটি জঙ্গিবাদ মোকাবেলার ক্রিয়া, এটি বোঝানোর চেষ্টা করছেন। এবং আমরা তো সততার সাথে, সাহসের সাথে নিজেদের ঝুঁকি নিয়ে এই কাজটা করলাম,
আমাদের কোনো কোনো সহকর্মীর নাম ধরে ভারত থেকে একটা প্রচারণা শুরু হয়েছে, ইনক্লুডিং আমাদের চেয়ারম্যান, আমাদের নাবিলা। একে নিয়ে আমি গত 2 দিন ধরে খেয়াল করছি যে একজন পুলিশের সাবেক কর্মকর্তা যার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি এমনভাবে এইটিকে বর্ণনা করছেন যে আমরা মানে কোনো না কোনোভাবে এই জঙ্গি গোষ্ঠী অথবা পাকিস্তানি ইন্টেলিজেন্স এরকম নানান তাদের দ্বারা পরিচালিত হয়েছি, তাদের পারপাস সার্ভ করেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বাস করেন, যেমন আমাকে নিয়েও ট্রল করা হয়েছিল চেয়ারে বসে, আসলে চেয়ারটা উদ্ধারের পরে আমি চেয়ারে বসে ওটার ফাংশন কি বোঝার চেষ্টা করেছিলাম। ওই সময় হয়তো আমাদের কোনো সহকর্মী অথবা পুলিশের কেউ বা ওইখানে উপস্থিত কেউ ছবিটা তুলেছিল, হয়তো সে কোথাও ছবিটা দিয়েছে। এই ছবিটাকে আওয়ামী যারা এই বয়ান তৈরি করে তারা পেয়ে নানানভাবে ট্রল করলো এবং বলার চেষ্টা করলো যে এটা আমাদের বানানো। যেমনি পরবর্তীতে বলা হচ্ছে এখন যে যে সিক্রেট সেলগুলি, কোড আনকোড আয়নাঘর, আয়নাঘর তো আমরা আসলে এটা একটা রূপক অর্থে ব্যবহার হয়, একটা নাম। একটা হচ্ছে জেআইসি, মানে যেটা জেআইসির যেটা সেইটা, আর একটা হচ্ছে টিএফআই। এর বাইরে কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য এরকম গোপন সেল ছিল। আমরা কিন্তু আরও অনেকগুলি সেল পরিদর্শন করেছি, সামনে চলে আসছে এই 2টা। এর চেয়েও ভয়াবহ সেল কিন্তু এর কাছেই আরেকটা আছে, যেটা ওই আগারগাঁয়ে, এটা আরও ভয়াবহ। তো আমার একটা জিনিস মনে হচ্ছে যে সরকারের বোধোদয় হোক না হোক, কারণ হবে না এটা ধরে নিচ্ছে এই কারণে যে ক্ষমতায় থাকতে তারা মনে করছেন এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন। তো আমাদের যেই সমস্ত মানুষ বিবেকবান আছেন পার্লামেন্ট মেম্বার হিসাবে, তারা অন্ততপক্ষে এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন যাতে এটি পাশ হলেও আমরা ভবিষ্যতে বলতে পারি যে এত কিছুর ভিতর দিয়ে, এত প্রবল আপত্তির ভিতর দিয়ে, এত ঘটনার ভিতর দিয়ে এটা পাশ হচ্ছে। আপনাদের তো জীবন ছিল না, খামাখাই জীবনের মায়া কেন করছেন? ভালো থাকবেন সবাই। আমার কথা একটু বিশেষ করে মানে এমপি সাহেবের উপরে খুব বেশি দিক হলো। আরেকটা কথা না বলে শেষ করতে পারছি না। ওনার মা কিন্তু প্রায় ফোন করে রাত্রে আমাকে বলতেন আমার ছেলে কি বেঁচে আছে। এরকম অনেকের পরিবার করছে। এবং সর্বশেষ এখানে আসার আগে ওই বাগেরহাটের মিরাজ শেখের বোন ফোন করলো, এবং মিরাজ শেখের এই ঘটনাই প্রমাণ করে যে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গুমের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের তদন্ত সম্ভব না। ধন্যবাদ সবাইকে।